না 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 না। লালটু, লালটু, আমি তোর জন্যে লাড্ডু বানিয়েছি, খাবি না? ঠাকুমা, কি বলছিস লালটু? রাতে তুই তোর ঠাকুমার গলা শুনতে পাস? হ্যাঁ রে আকাশ, এখন এই ব্যাপারটা প্রায়ই হচ্ছে। বাবাকেও বলেছিলাম, বাবাও বললেন এসব নাকি আমার মনের ভুল। আর কি বললেন জানিস? কি বললো? এইসব নাকি হয়েছে আমি রাতে ভূতের গল্প পড়ি বলে। যেগুলি পড়ি সেগুলিই নাকি স্বপ্ন হয়ে রাতে আমার ঘুমের মধ্যে আসে। কিন্তু বিশ্বাস কর, ঠাকুমা স্বপ্নে এসে নাতিকে লাড্ডু খেতে বলছে। এমন ভূতের গল্প আমি কখনো পড়িনি। ভালো বলেছিস, ঠাকুমা স্বপ্নে এসে নাতিকে লাড্ডু খেতে বলছে। তুই হাসছিস পল্টু? যেদিন তোর সাথে এরকম হবে সেদিন বুঝবি। ও বরুণ জেঠু, তোমার সাথে এরকম কোনোদিন হয়েছে? আমার সাথে যেটা সেদিন হয়েছিল সেটা এর থেকেও অনেক ভয়ানক ছিল রে আকাশ, অনেক ভয়ানক ছিল। কি হয়েছিল তোমার সাথে বরুণ জেঠু? বলো না গো। বলবো বলবো, সব আজ বলবো তোদের, কিন্তু তার আগে যে একটু গরম গরম চা লাগবে রে বাছাধনরা। হ্যাঁ বরুণ জেঠু, আমি এক্ষুনি রামু কাকার দোকান থেকে তোমার জন্য গরম গরম চা নিয়ে আসছি। শোন, তখন আমি গোপালগঞ্জ পোস্ট অফিসের পোস্টমাস্টার। গোপালগঞ্জে আমি প্রায় 5 বছর কাটিয়েছি। অনেক লোকজনের সঙ্গে আমার খুব ভালো পরিচয় গড়ে উঠেছিল। পোস্ট অফিসের কাজ সেরে মাঝে মধ্যেই তার বাড়িতে গিয়ে সময় কাটাতাম। এরকম ভাবে ভালোই চলছিল। আর এই করতে করতেই গোপালগঞ্জের একজনের সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব হয়। কার সাথে বরুণ জেঠু, কার সাথে? প্রদীপ বাবুর সাথে। ওনার পুরো নাম ছিল প্রদীপ কুমার চট্টরাজ। বয়সে আমার থেকে 2-5 বছর বেশি হবে, কিন্তু খুব খোলা মনের মানুষ ছিলেন প্রদীপ বাবু। কিন্তু ওনার সঙ্গে যে এরকম একটা ঘটনা ঘটবে কেউ কি জানতো? কি হয়েছিল প্রদীপ বাবুর সঙ্গে? বলো না বরুণ জেঠু। ওরে বাবা, বলছি বলছি, দম নিতে দে, সব বলছি। আমার স্পষ্ট মনে আছে, সেদিন পোস্ট অফিসে একটু বেশি কাজের চাপ ছিল, তাই সব কাজ শেষ করতে করতে রাত হয়ে গিয়েছিল অনেকটা। সে যাই হোক, সব কাজ সেরে বাড়ি ফিরছি, এমন সময় হঠাৎ পেছন থেকে প্রদীপ বাবুর গলা শুনতে পেলাম। তারপর, ও পোস্টমাস্টার মশাই, আরে ও পোস্টমাস্টার মশাই, একটু শুনুন না। আরে কি ব্যাপার, আজকে আপনার এত ফিরতে রাত হলো? আর বলবেন না প্রদীপ বাবু, আজ কাজের চাপটা একটু বেশি ছিল। তার মানে লোকজন আবার আজকাল খুব চিঠি চাপাটে লিখছে, কি বলেন? হ্যাঁ, তা বলতে পারেন, কিন্তু আপনি এত রাতে এখানে কি করছেন? আরে অপেক্ষাই তো করছিলাম পোস্টমাস্টার মশাই, অপেক্ষাই তো করছিলাম। হ্যাঁ, কার জন্য অপেক্ষা করছিলেন? আরে একজন ভালো বন্ধুর জন্য পোস্টমাস্টার মশাই। এবার আপনাকে পেয়ে গেছি, মানে আমার অপেক্ষা শেষ হয়েছে, বুঝলেন কি না? আপনার কথার মানেটা ঠিক বুঝতে পারছি না। আরে সোজা কথাটা তো সোজা ভাবেই বললাম পোস্টমাস্টার মশাই। কেন, আপনি আমার ভালো বন্ধু নন বলুন তো? না না, তা কেন, আমি অবশ্যই আপনার ভালো বন্ধু। তাহলে এবার চলুন। আরে কোথায় যাব? গেলেই দেখতে পাবেন, আসুন আসুন, আমার সঙ্গে আসুন। কত রাতে প্রদীপ বাবু তোমাকে কোথায় নিয়ে গেলেন বরুণ জেঠু? সেটা তোদের আমি এক্ষুনি বলবো না আকাশ। পুরো ঘটনাটা শুনলে তোরা নিজেরাই সব জানতে পারবি। কিন্তু একটা কথা তোদের বলতে পারি, এই পোস্টমাস্টারি করতে গিয়ে জীবনে তো কম অভিজ্ঞতা হয়নি, কিন্তু সেদিন রাতের অভিজ্ঞতা আমি কোনোদিন বলতে পারবো না, না কোনোদিন না। তখন দেখতে দেখতে রাত আরো গভীর হচ্ছে। হাঁটতে হাঁটতে প্রদীপ বাবুকে আমি জিজ্ঞাসা করলাম, আপনি আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছেন প্রদীপ বাবু? এটা তো আপনার বাড়ির পথ নয়। হ্যাঁ ঠিকই বলেছেন, এটা আমার বাড়ির পথ নয়, এটা স্টেশন যাওয়ার রাস্তা। এত রাতে আপনি আমাকে নিয়ে স্টেশনে যাবেন কেন? কি হয়েছে? আপনি কি কোথাও যাবেন? আমার তো আর যাওয়ার কোনো জায়গা নেই পোস্টমাস্টার মশাই। আরে আপনি এইভাবে কথা বলছেন কেন প্রদীপ বাবু? আপনাকে আগে তো এমন ভাবে কথা বলতে আমি কখনো শুনিনি। আমি কি আর আগের সেই আমি আছি পোস্টমাস্টার মশাই? আমিও কত পাল্টে গেছি, তাই পাল্টে গেছে আমার কথা বলার ধরনও। কিন্তু এটুকু বলতে পারি, আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না। আমি শুধু একটা ব্যাপারে আপনার সাহায্য চাই।
আর তাই আপনাকে এই রাতের বেলা স্টেশনে নিয়ে যাচ্ছি। আপনি আমার সাহায্য চান? কি ব্যাপার বলুন তো? সেটা না হয় আমার সাথে গেলেই জানতে পারবেন। ভারী অদ্ভুত তো, তোমাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে, কিন্তু কেন নিয়ে যাচ্ছে কিছুতেই বলছে না। অদ্ভুত। না, তখনও প্রদীপ বাবু আমাকে কিছুই বলেননি, কিন্তু যেতে যেতে হঠাৎ আমার কেমন যেন শীত শীত করতে শুরু করলো। মনে হলো কারা যেন আমাদের পিছন পিছন আসছে। এই কথা আমি প্রদীপ বাবুকে বলতেই উনি হেসে উঠলেন, বললেন, এমন নিঝুম গভীর রাতে শীত শীত করবে, সেটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু ওই পায়ের শব্দ, ওটা তো স্বাভাবিক নয় প্রদীপ বাবু। কে বলছে স্বাভাবিক নয়? রাতের বেলা আকাশের তারা দেখা যায়, কিন্তু দিনের বেলায় তা দেখা যায় না। তার মানে এটা নয় যে দিনের বেলা আকাশে ওই তারারা থাকে না। তারারা তখনও থাকে পোস্টমাস্টার মশাই, যেমন ওই শব্দেরা থাকে, কিন্তু আমরা তাদেরকে আর শুনতে পাই না। চলুন চলুন, এইসব কথা ভুলে যান আর আমার সঙ্গে তাড়াতাড়ি স্টেশনে চলুন। তাড়াতাড়ি পৌঁছতে হবে আমাদের। এ কি, দেখতে দেখতে রাত 12টা বেজে গেল। এখন স্টেশনে গিয়ে আমরা কি করব প্রদীপ বাবু? এত রাতে তো আর কোনো ট্রেন থাকে না। আজ থাকবে পোস্টমাস্টার মশাই, আজ থাকবে। স্টেশনে গিয়ে কি দেখলে বরুণ জেঠু? সত্যি সত্যি অত রাতে কোনো ট্রেন ছিল? ছিল। সত্যি কথা বলতে কি, প্রায় 5 বছর আমি গোপালগঞ্জে কাটিয়েছি, কিন্তু রাত 12টার সময় স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকতে কখনো দেখিনি। আমারও কৌতূহল হলো। আমি স্টেশন মাস্টারের ঘরের দিকে দৌড়ে গেলাম। দেখলাম স্টেশন মাস্টারের ঘরের দরজা বন্ধ। তারপর দরজায় কড়া নাড়তেই দেখলাম, দরজা খুলুন, ভেতরে কে আছেন? স্টেশন মাস্টার সাহেব, দরজা খুলুন প্লিজ। কে কে আপনি? এত রাতে কি চাই? জানতে চাই। বলুন কি জানতে চান? যে ট্রেনটা দাঁড়িয়ে আছে সেটা কোথায় যাবে? যেখানে আপনার যাওয়া প্রয়োজন সেখানেই যাবে। ট্রেন এক্ষুনি ছেড়ে দেবে পোস্টমাস্টার মশাই, তাড়াতাড়ি চলুন। এই ট্রেন চলে গেলে কিন্তু রাতে আর কোনো ট্রেন নেই। কিন্তু আমাদের তো টিকিট কাটাই হয়নি। কোনো টিকিটের প্রয়োজন নেই, আপনি যান ওনার সঙ্গে। সে কি, স্টেশন মাস্টারও তোমাকে সঠিকভাবে কিছু বললেন না? এক রহস্যময় ঘন কুয়াশা যেন তখন ঢেকে ফেলেছে গোটা স্টেশনটা। আমি পরিষ্কার বুঝতে পারছিলাম স্টেশনে আমরা দুজন ছাড়া আরো যেন অনেকে রয়েছে। কারা ছিল বরুণ জেঠু? অসংখ্য ছায়ামূর্তি, যারা আমার চোখের সামনে দিয়ে চলাফেরা করছিল, কিন্তু আমি তাদের ছুঁতে পারছিলাম না, তাদের তাদের স্পষ্ট দেখতেও পাচ্ছিলাম না। তারপর তারপর কি হলো? তুমি ট্রেনে উঠলে? বলতে পারিস উঠতে বাধ্য হলাম। আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না প্রদীপ বাবু। আর একটু অপেক্ষা করুন পোস্টমাস্টার মশাই, আর একটু অপেক্ষা, তারপরেই সব বুঝে যাবেন। মুক্তিগড়, এখানে কি আছে প্রদীপ বাবু? ওই দেখুন বরুণ বাবু। ওখানে লাইনের উপরে অত লোক কেন প্রদীপ বাবু? গিয়ে দেখুন। কি আছে ওখানে? আপনারা এমন ভিড় করে কি দেখছেন? সরুন সরুন। এই দেখুন না, কার যেন মৃতদেহ লাইনে পড়ে আছে। প্রদীপ বাবু! আরে, আপনি ওনাকে চেনেন নাকি দাদা? হ্যাঁ হ্যাঁ, উনি তো আমাদের গোপালগঞ্জের প্রদীপ বাবু। কিন্তু ওনার এই অবস্থা হলো কি করে? কিছুক্ষণ আগে আমার সঙ্গে কথা বলছিলেন। না 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 না, এ হতে পারে না। বিদায় বন্ধু, বিদায়। এতক্ষণ তুমি যার সঙ্গে কথা বলছিলে সে আসলে প্রদীপ বাবুর আত্মা? প্রদীপ বাবুর আত্মা। উনি এই সব করেছিলেন কারণ উনি চেয়েছিলেন ওনার শেষ কাজ আমি যেন করি।
যাই বলো বরুণ জেঠু, আজ কিন্তু রিক্সা করে ঘোরাটা আমাদের ভালোই হলো। হ্যাঁ, ভালোই হয়েছে, শুধু ওই ঘটনাটা না ঘটলেই আরো ভালো হতো। তা কি করবে বলো, ভদ্রলোক যদি রিক্সার ভেপুর আওয়াজ শুনতে না পেয়ে একেবারে পথের মাঝখানে চলে আসে, তাহলে অ্যাক্সিডেন্ট তো হবেই, তাই না? ভদ্রলোক কিন্তু মাথায় ভালোই চোট পেয়েছেন রে, অনেকটা কেটেও গেছে। জানিস আকাশ, আমারও একবার রিক্সায় একটা ঘটনা ঘটেছিল, কিন্তু সেটা কোনো সাধারণ ঘটনা ছিল না। কি ঘটনা বরুণ জেঠু? সে ক্লাবে গিয়ে আজ তোদের সেই ঘটনার কথাই বলবো। এই তো আমাদের মিতালি সংঘ চলে এসেছে। থামুন দাদা, এখানেই থামুন। এবার তোমার রিক্সায় সেই ঘটনার কথাটা একবার বলো বরুণ জেঠু। রিক্সায় ঘটনা? কি ঘটনা বরুণ জেঠু? আমি তখন দুদিনের জন্য পোস্ট অফিস থেকে ছুটি নিয়ে আমার কাকু দুর্গাচরণ বাবুর গোপালগঞ্জের বাড়িতে যাব বলে ঠিক করেছি। তা রাতে যখন গোপালগঞ্জে গিয়ে ট্রেন থেকে নামলাম, তখন ঘড়িতে প্রায় 12টা বাজে। 12টা? হ্যাঁ রে, অতক্ষণ লাগতো না যদি না ট্রেনটাকে সিগন্যাল সমস্যার জন্য মাঝপথে অতক্ষণ দাঁড়াতে না হতো। তারপর গোপালগঞ্জে গিয়ে কি হলো বলো না। আমি প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে দেখলাম রাস্তায় কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু নেই। দুর্গাচরণ কাকুর বাড়ি, তাও স্টেশন থেকে নয় করে 20-25 মিনিটের হাঁটা পথ। কিছুক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকবার পর ঠিক করলাম হেঁটে হেঁটেই চলে যাব। আসুন আসুন, গরম ডাল ভাত খেয়ে যান। আসুন আসুন, গরম ডাল ভাত খেয়ে যান, সাথে বেগুন, উচ্ছে ভাজা। আসুন আসুন। ও দাদা, ও দাদা, আসুন আসুন, আমাদের অন্নপূর্ণা হোটেলের গরম ডাল ভাত খেয়ে যান। একবার খেলে আপনার পেট আর মন দুই ভরে যাবে একেবারে। আসুন আসুন। উফ, বাঁচালেন মশাই, খুব বাঁচালেন। খুব খিদে লেগেছে আমার। অত রাতে যে একটা হোটেল খোলা পাবো তা আমি ভাবতেও পারিনি। তা খেতে খেতেই ওই লোকটার সঙ্গে বেশ কিছু কথা হলো। লোকটার কথাগুলো শুনে অবশ্য তখন মনে হয়নি যে তারপর ওই লোকটাই আমাকে অমন এক ভয়ঙ্কর বিপদের মধ্যে ফেলবে। কি বলছো কি বরুণ জেঠু? ওই হোটেলের লোকটার জন্যই তুমি বিপদে পড়েছিলে? কিন্তু কিভাবে বরুণ জেঠু? তা কথায় কথায় আমি লোকটাকে বললাম, দেখেছেন, আপনি আমার এত বড় একটা উপকার করলেন, কিন্তু আপনার নামটাই জানা হলো না। আপনার নাম কি? আগে আমার নাম তারক। আচ্ছা তারক বাবু, হোটেলটা বুঝি নতুন খুলেছেন? হঠাৎ এই প্রশ্ন? না মানে, আমি তো বছর 5 আগেও এখানে এসেছি, কিন্তু এই হোটেল তো দেখিনি। সে আর কি করা যাবে বলুন, কিন্তু আপনাকে একটা কথা বলতে পারি, আমার এই অন্নপূর্ণা হোটেল এই গোপালগঞ্জের সব থেকে পুরনো হোটেল। কি বলছেন কি? সব থেকে পুরনো হোটেল, অথচ আমার চোখে পড়েনি। না, পড়েনি। এ কি, হঠাৎ আপনার গলাটা এমন অদ্ভুত শোনালো কেন? ও আপনার মনের ভুল। তা আপনি এত রাতে কোথায় যাচ্ছেন? আমার কাকু দুর্গাচরণ বাবুর বাড়িতে। দুর্গাচরণ বাবু মানে ওই কবিরাজ দুর্গাচরণ বাবু? আপনি চেনেন আমার কাকুকে? আমি সবাইকেই চিনি। তাহলে বলুন তো, আমি কে? আপনি পোস্টমাস্টার বরুণ বাবু, তাই তো? হ্যাঁ, আপনি আমারও নাম জানেন? বললাম তো জানি। এবার চলুন আমার সাথে। আপনার সাথে যাব মানে? আমার বাড়ি দুর্গাচরণ বাবুর বাড়ির ওই দিকেই। যাক, ভালোই হলো। এত রাতে আমাকে আর একা একা এতটা পথ হেঁটে যেতে হবে না। আমি থাকতে এত রাতে কাউকে হেঁটে যেতে হয় না বরুণ বাবু। তা হেঁটে যাব না তো কিসে যাব? সেটা আপনি এখনই দেখতে পাবেন বরুণ বাবু। অত রাতে তোমরা কিসে করে গেলে বরুণ জেঠু? রিক্সা করে। আর সেই রিক্সাতেই তোমার সেই ঘটনাটা ঘটে, তাই তো? তুই একদম ঠিক ধরেছিস পল্টু, একেবারে ঠিক ধরেছিস। হঠাৎই ওই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে কোথা থেকে যে ওই রিক্সা এলো আমি তখনও বুঝতে পারিনি, আর সেই কথা ভাবলে এখনো বুঝতে পারি না। লালু,
আজ আমার সাথে তোর রিক্সাতে পোস্টমাস্টার বরুণ বাবু যাবেন। খুব ভালো, খুব ভালো। উঠে পড়ুন আমার রিক্সায় বরুণ বাবু। আজ অনেকদিন পর খুব মজা হবে। মজা হবে মানে কি বলতে চাইছো তুমি? ও কিছু না বরুণ বাবু, আসলে লালু কখন কি বলতে হয় ওসব বোঝে না, ও সব কিছুতেই মজা, তাই না লালু? হ্যাঁ হ্যাঁ, বুঝি না, আমি কিছুই তো বুঝি না। উঠে পড়ুন, উঠে পড়ুন। তা ভাড়া কত লাগবে সেটা তো বলো। ভাড়া? কিসের ভাড়া? আপনি তো আমাদের রাতের অতিথি, আর অতিথির কাছ থেকে কেউ ভাড়া নেয় নাকি? কি যে বলেন বাবু। কথায় কথায় আর সময় নষ্ট করবেন না, চলুন এবার যাওয়া যাক। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দিয়ে লালু আমাদের নিয়ে রিক্সা চালিয়ে এগিয়ে চলল। দেখতে দেখতে অনেকক্ষণ কেটে গেছে। আমি ভাবলাম যে পথ হেঁটে যেতে সময় লাগে 20 থেকে 25 মিনিট, সেখানে রিক্সা করে যেতে এতক্ষণ লাগছে কেন? শেষে আর কৌতূহল চেপে রাখতে না পেরে বলেই ফেললাম, এ কি তারক বাবু, রিক্সা করে আমাকে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন বলুন তো? কেন, আপনার কাকু দুর্গাচরণ বাবুর কাছে। কিন্তু কাকুর বাড়ি যেতে তো রিক্সা এতক্ষণ লাগবার কথা নয়। কোথায়? এখনো তো বেশিক্ষণ হয়নি বরুণ বাবু, চিন্তা করবেন না, ঠিক সময়ই আপনার কাকুর সাথে আপনার দেখা হবে। না না, আমার ব্যাপারটা খুব একটা ভালো ঠেকছে না। আপনি বরং লালুকে রিক্সা থামাতে বলুন, আমি হেঁটে হেঁটেই যাব। সে কথা বললে কি আর হয় বরুণ বাবু, এতদিন পর আমরা একজন অতিথিকে পেয়েছি, তাকে তো এমনি এমনি এইভাবে ফাঁকা রাস্তায় ছেড়ে দিতে পারি না, তাই না? কিরে লালু, কিছু ভুল বললাম ভাই? না 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 না, হতে পারে না, হতে পারে না। কেন হতে পারে না? লালু, তুমিও? না না, তোমাকে এক্ষুনি রিক্সা থেকে নেমে পালাতেই হবে, পালাতেই হবে। আমাদের হাত থেকে তুই পালাতে পারবি না, কিছুতেই পারবি না। এই লালু, আরো আরো জোরে রিক্সা চালা, দেখিস ওই লোকটা যাতে পালাতে না পারে। আমাদের অনেক দিন পর একটা শিকার পাওয়া গেছে, এবার ওটাকেও মেরে আমাদের মতন ভূত করব। চিন্তা করিস না তারো, শিকার আমি পালাতে দেব না। যেই জঙ্গলে ঢোকে সেই ভূত হয়ে যায়। না না না, আমি ভূত হব না, হব না, কিছুতেই না, কিছুতেই না। তারপর কি হলো বরুণ জেঠু? যখন চোখ খুললাম দেখি সকাল হয়ে গেছে, গাছে গাছে পাখিরা ডাকছে। একজন লোক আমার কালো ট্রাঙ্কটা নিয়ে এসে বলল, এটা আপনার ট্রাঙ্ক বাবু? আর ভয় নেই বাবু, আপনার বিপদ কেটে গেছে। মশাই, দাঁড়ান, দাঁড়ান। তারপর তুমি আর তোমার কাকু দুর্গাচরণ বাবুর কাছে যাওনি? গেছিলাম রে আকাশ, কিন্তু গিয়ে দেখি কাকুর গলায় বিশাল মালা ঝুলছে। বাড়ির চাকর রামুদা এসে বলল, দুর্গাচরণ বাবু মানে আমার কাকা প্রায় 1 মাস হলো মারা গেছেন। তারপর আমি ফিরে এলাম, কিন্তু সেই দিনের সেই ঘটনা আমি এখনো ভুলতে পারিনি, আর কখনো ভুলতে পারবো না।
সে এক ভয়ঙ্কর রাত। আমার জীবনে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। আজও সে ঘটনার কথা মনে পড়লে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। তখন আমি ওই বর্ধমানের ভেতরে একটা অজ পাড়া গাঁয়ের পোস্ট অফিসের পোস্টমাস্টার। অফিসের কাজের জন্য মাসে একদিন আমাকে সদরে যেতে হতো। ওই অজ পাড়াগা থেকে সদরে যাওয়ার একমাত্র উপায় ছিল ট্রেন। সাধারণত আমি সকালে ট্রেনে গিয়ে সন্ধ্যার ট্রেনে ফিরে আসতাম, কিন্তু সেদিন আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তাই দৌড়তে দৌড়তে আমি শেষ ট্রেন ধরলাম। তোমার একা একা যেতে ভালো লাগছিল? আরে তা কি কখনো লাগে? কিন্তু কি করব, বাড়ি তো ফিরতে হবে। প্রচন্ড গতিতে ট্রেন চলছে, আর তার উপরে প্রচন্ড শীত। আমরা সবাই চাদর মুড়ি দিয়ে চুপ করে বসে আছি। ও জেঠু, তোমার ভয় করছিল না? ভয় করছিল না? আরে বাবা, জেঠু তো তখন অনেক বড়, চাকরি করে। না রে পল্টু, বড়দেরও ভয় করে। আমার তো মনে হয় ছোটদের থেকে বড়রা অনেক বেশি ভীতু। ঠিক বলেছো বরুণ জেঠু, ওর কথা ছাড়ো তো, তুমি বলো তারপর কি হলো? তারপর এক এক করে স্টেশন পেরোতে লাগলো, আর একজন দুজন করে লোক কমতে থাকলো। একে শীতকাল, তার উপর শেষ ট্রেন। তাই আমার কম্পার্টমেন্টে ওই 10 মতো প্যাসেঞ্জার ছিল। আমার পোস্ট অফিস থেকে ঘন্টাখানেক দূরত্বে প্রায় সকলেই নেমে গেল। পুরো কম্পার্টমেন্টে আমি একেবারে একা। ভয় যে একেবারে করছিল না তা নয়, কিন্তু নিজেকে বোঝালাম ভয় করে কি লাভ, যেভাবেই হোক আমাকে তো বাড়ি ফিরতে হবে। কম্পার্টমেন্টের এক কোণে গুটিসুটি মেরে পড়ে আছি। সারাদিনের পরিশ্রমে চোখটা একটু লেগেও গিয়েছিল। হঠাৎ ট্রেনটা একটা জোরে ব্রেক করতেই চমকে উঠলাম। চেয়ে দেখলাম ট্রেন থামেনি, কিন্তু একটা বড় ঝাঁকুনি হলো। রুমাল দিয়ে চশমাটা মুছে চোখে পড়তেই অবাক হয়ে গেলাম। আমার জানলার উল্টো দিকে সিটে বসে আছে একজন লোক কম্বল মুড়ি দিয়ে। এবার কিন্তু আমি বেশ ভয় পেয়ে গেলাম। এতক্ষণ সেই কম্পার্টমেন্টে আমি ছাড়া তো আর কেউ ছিল না, আর ট্রেনও কোথাও থামেনি। তাহলে আমার সামনে বসে থাকা মানুষটা এলো কোত্থেকে? খুব সন্তর্পণে লোকটাকে দেখার চেষ্টা করতে লাগলাম। আমার এই দেখার চেষ্টাটা উনি বোধহয় খেয়াল করেছিলেন। হঠাৎ, খুব অবাক হচ্ছেন? না মানে অবাক হব কেন? কিসের অবাক? এই যে আমি হঠাৎ উদয় হলাম, এটা তো অবাক হওয়ার মতোই।
তাই না? হ্যাঁ মানে না। আরে বাবা, সকলেই অবাক হয়। আপনি যদি অবাক না হন তাহলে সেটাই আমাকে অবাক করবে। না না মশাই, শেষ ট্রেন জনমনীষী নেই, একটু কথা বলার লোক পেলে তো বেঁচে যাই। আচ্ছা, আপনি কি ডেলি প্যাসেঞ্জার? এই শেষ ট্রেনেই ফেরেন? বলতে পারেন। আসলে আমার আসা যাওয়ার কোনো নিয়ম নেই। ও, ওই আমার মতো কোনো নির্দিষ্ট দিন নেই। তা আপনি যাবেন কোথায়? শেষ স্টেশন। শেষ? বাহ বাহ, খুব ভালো। এই পথটুকু অন্তত তবু একটা কথা বলার সঙ্গী পেলাম। আচ্ছা, ট্রেনটা তখন অত জোরে ঝাঁকুনি দিল কেন বলুন তো? আসলে আমার চোখটা একটু লেগে গিয়েছিল তো। আপনি তো ছিলেন, কি ব্যাপার বলুন তো? শুনবেন কি ব্যাপার? হ্যাঁ বলুন না। অত জোরে ট্রেনটা ঝাঁকুনি দিল অথচ দাঁড়ালো না, এরকম তো হয় না। হয় হয়, অনেক কিছুই হয়। আমরা আর কটা ঘটনার খবর রাখতে পারি বলুন তো? আজ থেকে প্রায় বছর 10 আগে এই লাইনের শেষ ট্রেনের একটা কামরায় আগুন লেগে যায়। শেষ ট্রেনে কেউ লুকিয়ে গ্যাস সিলিন্ডার নিয়ে যাচ্ছিল। কম্পার্টমেন্টের 20 প্যাসেঞ্জার প্রত্যেকেই পুড়ে মারা যায়। ইস, কিন্তু ওই ঝাঁকুনিটা? ওটা চেন টানার ঝাঁকুনি। কিন্তু ড্রাইভার ট্রেন থামাননি, কারণ তিনি ভেবেছিলেন ট্রেনে ডাকাত পড়েছে। ইস, সে কি, কি ভয়ঙ্কর! আরে দাঁড়ান দাঁড়ান, ভয়ঙ্করের আর কি দেখলেন মশাই? আজকের এতদিন পরে সব মিলে গেছে জানেন। সব সব মিলে গেছে মানে? মানে এতদিন পরে আজ সেই মাঘী পূর্ণিমার রাত, আর এটাই সেই কম্পার্টমেন্ট, সামনের দিকে লেডিসের পরে। মানে মানে এটাই এটাই সেই কম্পার্টমেন্ট? এখানেই? হ্যাঁ হ্যাঁ, এখানেই তিলে তিলে পুড়ে মরেছে 20টা তাজা প্রাণ। 2-4 জন ট্রেন থেকে লাফ মেরেও রেহাই পায়নি জানেন, এই লাইট পোস্টে লেগে। আপনি আপনি প্লিজ চুপ করুন, আমি আর শুনতে পারছি না। জানি জানি আপনারা এসব সহ্য করতে পারবেন না, কিন্তু সেদিন ওই ড্রাইভার যদি ট্রেনটা থামাতো তাহলে এতগুলো প্রাণ চলে যেত না। ঠিক ঠিক, আপনি ঠিকই বলেছেন। উনি যদি একটু সিরিয়াস হতেন তাহলে। এই সামনে লোকালয়ের মুখে ড্রাইভার ট্রেনটাকে দাঁড় করায় ঠিকই, কিন্তু ততক্ষণে সব শেষ। যাকগে, আমার নামার সময় হলো, এবার আমাকে নেমে যেতে হবে। কিন্তু আপনি যে বললেন একেবারে শেষে নামবেন। শেষেই নামবো, শেষ, একদম শেষ। ঠিক যেভাবে এইখানে এই সিটটাতেই আমিও শেষ হয়ে গিয়েছিলাম, তিলে তিলে পুড়ে, তীব্র যন্ত্রণা পেতে পেতে। মানে আপনি কে? বলুন বলুন, আপনি কে? আমি সেই হতভাগ্যদের একজন, যে সেদিন এইখানে ছটফট করতে করতে শেষ হয়ে গিয়েছিল। দেখুন। সেদিন আর আমি কিচ্ছু জানি না। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমি স্টেশন মাস্টারের ঘরে শুয়ে আছি। আমাকে তিনি পাখার বাতাস করছেন। আমার জ্ঞান ফিরেছে দেখে আমাকে বললেন, মাস্টার মশাই, আর কখনো শেষ ট্রেনে ফিরবেন না।